আজকে আমাদের টপিক সিনক্রোনাইজেশন আর সিনকোস্কোপ। তো এই দুটো জিনিস সম্পর্কে জানবো। অনেকের প্রশ্ন হচ্ছে বা অনেকের প্রশ্ন মনে হতে পারে যে কেন সিনক্রোনাইজেশন করা খুব ইম্পর্টেন্ট। অল্টারনেটরকে প্যারালাল অপারেশন করতে গেলে সিনকোস্কোপ বা ডিফারেন্ট যে ডার্ক ল্যাম্প মেথড বা ওয়ান ডার্ক টু ব্রাইট ল্যাম্প মেথড, যে মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা কি করি, একটা এক্সিস্টিং সিস্টেম যেখানে একটা অল্টারনেটর পাওয়ার দিচ্ছে সেই সিস্টেমে নতুন একটা ইনকামিং অল্টারনেটর এসে কি করে, কানেক্ট হয়, হয়ে সেও পাওয়ারকে শেয়ার করতে থাকে। মানে দুটো বা একাধিক অল্টারনেটর একসঙ্গে পাওয়ারকে ডেলিভারি করতে থাকে একটা কমন লাইনে। তো এটা করতে গেলে সমস্ত অল্টারনেটর গুলোকে একসঙ্গে চালানো সম্ভব হয় না। কোনোটা হয়তো আগে থেকে চলছে, কোনো সময় লোডের বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমরা নতুন অল্টারনেটরটাকে অ্যাড করছি সিস্টেমে। তো সেই সময় আমাদের কি করতে হয়, দুটো অল্টারনেটরের মধ্যে তাদের সিনক্রোনাইজড করতে হয়। তো সিনক্রোনাইজড করাটা মানে কি? সিনক্রোনাইজড করা মানে যে দেখতে হবে যে আমি যে নতুন ইনকামিং অল্টারনেটরটা কানেক্ট করতে চলেছি, যেটা তোমাদের বইয়ে তোমাদের যে স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনের তোমার ডান সাইডের দিকে দেখতে পাচ্ছ। ওকে, তো স্ক্রিনের ডান সাইডের দিকে দেখতে পাচ্ছ যে আমরা যে ইনকামিং একটা অল্টারনেটর টু যেটা, সেটাকে আমরা এই বাস বারের সঙ্গে কানেক্ট করতে চেয়েছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সিনক্রোনাইজেশন করা মানে হচ্ছে যে বাস বারের যে ফেজের সিকোয়েন্স আছে, আর ওয়াইবি বা সে বলো লাইন 1, লাইন 2, লাইন 3 বা ইউভিডব্লিউ, যেভাবে বলো না কেন, সেই ফেজ সিকোয়েন্সে যেন আমাদের নতুন অল্টারনেটরটাও তার আর ওয়াইবিটা যেন সেম ফেজ সিকোয়েন্সে তার সঙ্গে গিয়ে কানেক্ট হয়। বেসিক্যালি কোনো তিনটে লাইনে থ্রি ফেজ সিস্টেমে যখন আমরা কাউকে আর ওয়াই বি বলি, তখন এর অর্থ হচ্ছে যেটাকে আমরা আর বলছি, তারপরে ওয়াইটা ওয়াইটা কি হয়, ঠিক আর যে মুহূর্তে যে ভোল্টেজে থাকে তার 120 ডিগ্রি অ্যাঙ্গেল পরে ওয়াই সেই ভোল্টেজে থাকে। আর বি মানে হচ্ছে ঠিক ওয়াই যে মুহূর্তে যে ভোল্টেজে আছে তার থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল পরে গিয়ে কি হয় না, বি ফেজের ভোল্টেজটাও সেই জায়গায় দাঁড়ায়। তাই কোনো সিস্টেমে ওপরটাই যে সবসময় আর, নিচেরটা ওয়াই, তারপর একটা বি, একদম নিচেরটা বি, এটা হতে হবে এরকম ব্যাপার না। তুমি যে কোনো একটা ওয়্যারকে কনসিডার করতে পারো আর ফেজ রূপে। এবার তার সাপেক্ষে ডিটেক্ট করতে হয় যে নেক্সট কোনটার ভোল্টেজটা সেই জায়গায় আসছে। যেটাকে আমরা আর ফেজ ধরে নিয়েছি, তার সাপেক্ষে দেখতে হয় যে সেকেন্ড কোন ওয়্যারটাতে, থ্রি ফেজ সিস্টেমে কোন পার্টিকুলার সাপ্লাই লাইনটাতে আর এর যে ভোল্টেজ তার কিছুক্ষণ পরে সেই ভোল্টেজে আসছে ওই তারটা। তার সাপেক্ষে দেখতে হয় যে তার থেকেও 200 মানে 140 ডিগ্রি পরে বা ওয়াইয়ের সাপেক্ষে দেখলে যে নেক্সট কার ভোল্টেজটা সেই জায়গায় এসে পৌঁছাচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্টের পরে। এবার এটাতে বুঝতে কারো অসুবিধা হচ্ছে? তো মনে করো কোনো একটা মোমেন্টে সময়টা হচ্ছে 0.0 সেকেন্ড সময়ে আর ফেজের ভোল্টেজটা ম্যাক্সিমাম। তার থেকে দেখা যাচ্ছে 10 মিলি সেকেন্ড পরে কি হলো, নেক্সট যে তার নাম্বার 2 আছে তার ভোল্টেজটা কি হলো, সেম জায়গায় এসে পৌঁছালো। তখন আর এর ভোল্টেজটা কত? আর এর ভোল্টেজটা মেবি সেটা অন্য একটা মানে চলে গেছে। কিন্তু আর যে 0 সেকেন্ডে যে ভোল্টেজের মানে ছিল ওয়াইটা, তার থেকে 10 মিলি সেকেন্ড পরে কি হয়েছে, সেই ভোল্টেজে এসেছে। আর ওয়াই যখন 10 মিলি সেকেন্ড ভোল্টেজ মানে মিলিসেকেন্ড টাইমে যে ভোল্টেজ এসেছে তার থেকে আরো 10 মিলিসেকেন্ড টাইম পরে গিয়ে দেখা যাচ্ছে নেক্সট 3 নম্বর ওয়্যারটা কি হচ্ছে, সেই ভোল্টেজে আসছে। সো এখানে প্রথমে 1 নম্বর ওয়্যারে যে ভোল্টেজটা হয়েছিল তারপরেই 2 নম্বর ওয়্যারে সেই ভোল্টেজটা এসেছে। সো এই ক্ষেত্রে ফেজ সিকোয়েন্সটা হবে হচ্ছে 1 নম্বরটাকে আমরা আর বলতে পারবো, 2 নম্বরটাকে ওয়াই বলতে পারবো, 3 নম্বরটাকে বি বলতে পারবো। কিন্তু অপোজিট ফেজ সিকোয়েন্স হলে কি হবে, মনে করো 0 সেকেন্ডে 1 নম্বর যে তার ভোল্টেজ যেটা, তার থেকে 10 মিলিসেকেন্ড টাইম পরে গিয়ে দেখা যাচ্ছে 3 নম্বর যে সেইটার কি হচ্ছে, সেইটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজে আসছে। আর তার থেকেও 10 মিলিসেকেন্ড পরে গিয়ে 2 নম্বর তারটাতে কি হচ্ছে না, ম্যাক্সিমাম সেই ভ্যালুতে আসছে, সেই ভোল্টেজে আসছে। তার মানে 1 নম্বর তার যে সময়টা আমরা দেখেছিলাম সেই সময় 1 নম্বর তারের যা ভোল্টেজ ছিল, তারপরেই নেক্সট যার ভোল্টেজটা সেই জায়গায় আসছে সেটা হচ্ছে 3 নম্বর তার।
তখন ফেজ সিকোয়েন্সটাকে আমরা RBY বলি, মানে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মানে অপোজিট ফেজ সিকোয়েন্স ধরে নেওয়া হয়। ঠিক আছে, RYBটা পজিটিভ হলে ফেজ সিকোয়েন্স, তো RBYটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স, জাস্ট তার অপোজিটটা। তো এইটাকে শুধুমাত্র আমাদের দেখতে হয় যে আমরা জেনারেটরের বা অল্টারনেটরের যে তারের সঙ্গে একটাকে কানেক্ট করছি, ইনকামিং এক্সিস্টিং সিস্টেমের ভোল্টেজটা সেই তারে যখন বাড়ছে তো আমাদের অল্টারনেটরে সেই সময় বাড়ছে। 2 নম্বর তারের ভোল্টেজটা যখন মানে গিয়ে পৌঁছাতে তখন যেন আমাদের অল্টারনেটরের আমাদের ইনকামিং অল্টারনেটরের ভোল্টেজটা সেই জায়গায় গিয়ে পৌঁছায়। 3 নম্বর তারের ভোল্টেজ যখন যে মানে থাকছে তখন তাকে যেন ফলো করে কি করে আমাদের অল্টারনেটরটাও যেন সেই ভোল্টেজটা গিয়ে পৌঁছায় তারগুলোর মধ্যে। এবার প্রশ্নটা হচ্ছে যে এটাকে তো সিনক্রোনাইজেশন করা বলে, যে ক্ষেত্রে দুটোর মধ্যে দুটো অল্টারনেটরের মধ্যে ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, তাদের ভোল্টেজ দুটো ফ্রিকোয়েন্সি যদি সেম না হয় তাহলে প্রবলেম হচ্ছে যে আর ফেজের আমাদের বাসবার উপরে বাসবার যেটা আছে সেই সেটার যে একটা ফেজ আছে, ধর লাইন 1, সেই লাইন 1 এর যে ভোল্টেজ তার সঙ্গে আমাদের অল্টারনেটরের লাইন যেটা আছে এক্ষেত্রে ইউ লাইনটা যেটা, সেই ইউ লাইনের ভোল্টেজটা একবার করে ম্যাচ করছে, কিন্তু বাকি রেস্ট অফ দ্য টাইমের জন্য দুজনের মানের মধ্যে একটা ডিফারেন্স থেকে যাচ্ছে। সিমিলার ওয়েতে লাইন 2 এর সঙ্গে যে লাইন 2 তে যে ভোল্টেজটা বাড়ছে কমছে সমানে হচ্ছে সাইনোসয়েডাল মান যেটা হচ্ছে, তার সঙ্গে দেখবো আমরা এই যেখানে ভি যে অল্টারনেটর যে ভি ওয়্যারটা আছে সেই ওয়্যারের মান একবার করে মিলছে কিছুক্ষণ অন্তর অন্তর, কিন্তু বাকি রেস্ট অফ দ্য টাইমের সঙ্গে তাদের মধ্যে একটা মানের আস্তে আস্তে ডিফারেন্স বৃদ্ধি পাচ্ছে, আবার সেটা কমতে কমতে এসে আবার একবার করে মিলছে। মানে দুজনের মান শুধুমাত্র একবার করে করে কি হচ্ছে, প্রতি সাইকেলে একবার করে করে তাদের মান প্রতি সাইকেলে একবার বা দুবার করে করে কি হচ্ছে তাদের মানটা ম্যাচিং করছে, এখানে এক্স্যাক্টলি একবার করেই ম্যাচিং করতে থাকে। তো এর ফলে কি হবে, রেস্ট অফ দ্য টাইমে সেম ওয়্যারের মধ্যে একটা ভোল্টেজের কি হবে ডিফারেন্স থেকে যাবে। ফলে এই দুটো অল্টারনেটরের মধ্যে কি হবে, তাদের এই অল্টারনেটর যে ভোল্টেজটা যদি এগিয়ে থাকে তা সেই এই ভোল্টেজটা যদি সেই মুহূর্তে বেশি থাকে প্রথম অল্টারনেটরের, তাহলে তার মধ্যে থেকে ইলেকট্রিক কারেন্টটা কি হবে সেকেন্ড অল্টারনেটরের ভিতর দিয়ে ফ্লো করবে, মানে দুজন দুজনের মধ্যে দিয়ে একটা কারেন্টকে ফ্লো করানো শুরু করে দেবে। ঠিক আছে, আর যে কারেন্টটা একটা বড় স্ট্রং সিস্টেমের জন্য এই কারেন্টটা যথেষ্ট সাফিসিয়েন্ট হবে সিস্টেমটাকে কিল করে দেওয়ার বা ফিউজকে ব্লো করে দেওয়ার। তাহলে আমরা এক্স্যাক্টলি দুটোর ফ্রিকোয়েন্সি যদি সেম জায়গায় না থাকে তো আমরা তাকে করতে পারবো না, সিনক্রোনাইজেশন করতে পারবো না। এবার যদি প্রশ্ন কেন সিনক্রোনাইজেশনটা ইম্পর্টেন্ট, তাহলে উত্তর যে দুটোর ফ্রিকোয়েন্সি সেম না হলে এদের দুটো ফ্রিকোয়েন্সির অফসেট হয়ে গেলে একজনের ফ্রিকোয়েন্সি একটু বেশি একজনের একটু কম, তখন তাদের মধ্যে যেটুকু পার্থক্য থেকে যাবে ফ্রিকোয়েন্সি সেই ততবার করে করে কি হতে থাকবে দুজনের মধ্যে দিয়ে তারা একই ভোল্টেজে আসবে বা একই সঙ্গে ওই ওই তত ফ্রিকোয়েন্সি বার, সেটা হয়তো প্রতি সেকেন্ডে একবার করে করে তারা আসছে বা প্রতি সেকেন্ডে দুবার করে করে তারা একই ভোল্টেজে আসছে, কিন্তু রেস্ট অফ দ্য টাইম তাদের মধ্যে কি হচ্ছে তাদের দুটো ভোল্টেজের মধ্যে একটা ডিফারেন্স থেকে গেছে, ফলে তখন তাদের ইন্টারনালি একটা কারেন্ট ফ্লো করতে থাকবে। কিন্তু এদের উদ্দেশ্যটা কি আমাদের সিনক্রোনাইজেশন করার, যাতে এরা দুজন দুজনকে কারেন্ট শেয়ার যাতে না করে এরা লোডকে কারেন্ট যাতে শেয়ার করে, তাই না? সো এর ফলে কি হবে, দুজন দুজনকে কারেন্ট শেয়ার করতে গিয়ে কি হবে, হয়তো এই কারেন্টটা হিউজ একটা কারেন্ট হয়ে যেতে পারে এবং তাতে কি হবে, তাতে একে অপরকে মানে সিস্টেমটাকে ফেল করাতে পারে, দুজন দুজনের মধ্যে দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো হয়ে যেতে পারে, তো সেখানে ফিউজ ব্লো হয়ে যেতে পারে, ওয়াইন্ডিং ইটসেলফ ড্যামেজ হতে পারে, ইনস্ট্রুমেন্টের ক্ষতি হতে পারে, বা আমাদের যে টোটাল সিস্টেম বাস বার সেখানে প্রবলেম হতে পারে। তো আলটিমেট আমরা কি চাই না, যতগুলো অল্টারনেটরকে একই কমন লাইনে কানেক্ট করতে চাইবো তখন আমাদের এটা এনশিওর করতে হবে যে যাতে সবাই প্রপারলি একই সেম ফ্রিকোয়েন্সিতে আছে। আমরা কিন্তু সুইচ এখনো অন করিনি, সুইচ অন করার আগে পর্যন্ত আমাদের সিনক্রোনাইজেশন করতে হবে। তো যে মুহূর্তে সুইচটা অন করে দেবো তখন কি হয়, তখন সামান্য সামান্য কিছু ডিফারেন্স থাকলে, সেটা খুব ফ্র্যাকশন পরিমাণ কিছু ডিফারেন্স থাকলে সেটা এরা একে অপরকে সেই জায়গাটা পুল আপ করে নেয়, একে অপরকে টেনে সেই জায়গাটা নিয়ে চলে আসে। ঠিক আছে, এবার সাফিসিয়েন্টলি এই ডিফারেন্সটা অনেক বেড়ে যেতে থাকলে, মানে একজন পুল ডাউন করতে চাইছে খুব বেশি মাত্রায় আর একজন পুল আপ করতে চাইছে সেই ভোল্টেজে টেনে নিয়ে আসতে চাইছে, তো এর ফলে কি হবে, তাদের নিজেদের ভেতর দিয়ে প্রচন্ড বেশি কারেন্ট যাবে, ফলে একে অপরকে কিল করে দিতে পারে।
বা নষ্ট করে দিতে পারে, বা আমাদের প্রচুর এনার্জি ওয়েস্ট হতে পারে, আমাদের ফিউজ ব্লো হয়ে যেতে পারে। তো লট অফ প্রবলেম সেখানে তৈরি কিন্তু হতেই পারে। তাই আমাদের অবশ্যই এরা দুজনে একই তালে চলতে থাকে সেটা কিন্তু দরকার। আমরা অনেক সময় দেখেছি যে অনেক জায়গায় লাঠি দিয়ে হচ্ছে সেই মারপিট করা হয় বা তরোয়াল দিয়ে হচ্ছে যুদ্ধ করা হয়। সেখানে একটা যদি অভিনয় করা হয় সেক্ষেত্রে অবশ্যই কি করতে হয়, একে অপরের সঙ্গে কারেক্ট টাইমিং হতে হয়, তাই না? তো প্রপার টাইমিং না হলে কি হবে, একজনের দেখা যায় তরোয়ালের উপরে তরোয়ালটা পড়তে না গিয়ে সেটা হাতের উপরে পড়ে গেল, তাহলে কি হবে, সে হাতে ইনজিওর করতে পারে। বা লাঠি খেলার ক্ষেত্রে এটা হতে পারে। ইভেন সিম্পল সিটি একটা জগতে চলে আসো, যদি ডান্স, একসঙ্গে বহু মানুষ যখন ডান্স করছে, সেখানে এলোমেলো ভাবে যদি কেউ ডান্স করতে থাকে, তাহলে একজনের হাতের সঙ্গে আরেকজনের হাতে বাড়ি লাগতে পারে, ধাক্কা লাগতে পারে, তাই না? যখন প্যারেড করছে মানুষজন, তখন যদি সবাই একই সঙ্গে না করে, দেখতে সৌন্দর্যের তো একটা ব্যাপার আছে, লাগবে না। সিমিলার ওয়েতে তাদের মধ্যে কিন্তু একটা কলিশন হবে। সিমিলার ওয়েতে সেম আইডিয়াতে তুমি ভাবো যে দুটো অল্টারনেটর যদি একই তালে না চলে, একই তালে মানে তাদের ভোল্টেজ শুড বি সেম, তাদের ফ্রিকোয়েন্সি সেম, তাদের ফেজ সিকোয়েন্স সেম, আর ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স মানে তারা একই তালে চলছে, তাদের সমস্ত প্যারামিটার্স মিলে গেল। আমি অ্যাকচুয়ালি খুব লিটল বিট আমি অ্যানিমেশনস বা কিছু একটা অভাব বোধ করছি, খুব বেশি ওর জন্য আমি বোঝাতে পারছি না। তোমাদের দেখাতে পারতাম যে তাদের ভোল্টেজ সেম, ফ্রিকোয়েন্সি সেম, ফেজ সিকোয়েন্সটাও সেম, যেটা আর এর সঙ্গে আর কানেক্ট হওয়ার দরকার সেটাই হবে। যদি সুইচটা অন করি তাহলে সেটা হবে। স্টিল তাদেরকে আমরা সিনক্রোনাইজ নাও হতে পারে, সেটা কেমন ভাবে না, অফসেট হয়েছে, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আছে। মানে আর ফেজের ভোল্টেজটাও তো যে তাল, মানে আর ফেজের ভোল্টেজটা যে মানে যাওয়ার দরকার, এরও আর ফেজের ভোল্টেজ সে মানে যাচ্ছে রেসপেক্ট টু আদার্স কোন একটা ফেজ, বা এর আর ওয়াই এর মধ্যে যে ভোল্টেজ, এরও আর ওয়াই এর মধ্যে ভোল্টমিটার সেটা দেখাচ্ছে, এর ফ্রিকোয়েন্সি মিটার যা দেখাচ্ছে এর ফ্রিকোয়েন্সি মিটারও সেম মান দেখাচ্ছে। স্টিল এদের মধ্যে কি আছে, একটা অফসেট হয়ে আছে, মানে ফেজ ডিফারেন্স আছে। মানে কি, এ যখন কাজটা হচ্ছে প্রথম অল্টারনেটরের ভোল্টেজটা যে টাইমে বাড়ছে তার থেকে কিছুটা টাইম পিছিয়ে এর অল্টারনেটরটা চলছে। কিন্তু এগেন এদের নিজস্ব ভেতরে, এদের নিজেদের ভেতরে সেই 120 ডিগ্রি অ্যাপার্টে অ্যাপার্টে কয়েলগুলোতে কিন্তু ভোল্টেজ তৈরি হচ্ছে, কিন্তু এরও 120 ডিগ্রি অ্যাপার্টে অ্যাপার্টে প্রত্যেকটা ফেজের মধ্যে ভোল্টেজ গুলো কিন্তু সেই মানে ম্যাক্সিমাম রিচ করছে। ঠিক আছে, দুজনেই সেম ভাবে তৈরি করছে, কিন্তু এ যে মুহূর্তে তৈরি করছে এ ঠিক সেই মুহূর্তে সেই পজিশনে নেই, মানে এর ভোল্টেজের মানটা ঠিক সেই জায়গায় নেই। মনে করো যে এর আর ফেজের ভোল্টেজটা হচ্ছে 200 ভোল্ট, কিন্তু সেই মুহূর্তে এর আর ফেজের ভোল্টেজটা ঠিক সেই মুহূর্তের ভোল্টেজের মানটা হচ্ছে 98, ঠিক আছে? তো এ যখন 200 থেকে 202 এ চলে গেল, তখন দেখা যাচ্ছে 98 থেকে 200 তে আসলো। সো এদের মধ্যে একটা ডিফারেন্স থেকে গেছে। সো এইটাকেই বলছে একটা ফেজ অ্যাঙ্গেল, তাদের মধ্যে একটা ফেজের অ্যাঙ্গেল। দুজনের মানই সেম তালে বাড়ছে, এও যখন ম্যাক্সিমামে যাচ্ছে ঠিক সেই মোমেন্টে এ ম্যাক্সিমাম গেল না, তার থেকে সামান্য একটা সময়ের ডিফারেন্সের পরে গিয়ে এ সেই মানটাতে গিয়ে পৌঁছাচ্ছে। তো এটা হচ্ছে ল্যাগ করে যাচ্ছে, তাই না? কোনো না কোনো একটা অল্টারনেটর এখানে ফাস্ট আছে, কোনো না কোনো একটা অল্টারনেটর এখানে স্লো আছে, ঠিক আছে? তো এই প্রবলেমস গুলো হলে পরে আমরা সিনক্রোনাইজেশন করতে পারি না। আর এটা না করলে প্রবলেম কি, যদি এটা প্রপারলি একদম সেম তালে না করি, তাহলে আমি যেটা বললাম যে তরোয়াল লড়াইয়ে ওটা ভুল জায়গায় লেগে যাবে, লাঠি খেলাতে ভুল জায়গায় লাঠিটা লাগবে, ডান্সের ক্ষেত্রে একে অপরের সঙ্গে কলাইড হতে পারে, প্যারেডের ক্ষেত্রে যেরকম ভাবে কলাইড হয়, সিমিলার ওয়েতে অল্টারনেটর গুলোর মধ্যেও কি হবে, একটা এই সিনক্রোনাইজড করতে গিয়ে নিজেদেরকে, নিজেদের ভেতর দিয়ে হিউজ অ্যামাউন্ট একটা কারেন্ট কি করতে পারে, ফ্লো করতে পারবে। এর ফলে প্রচুর রকম সমস্যা হতে পারে। সেকেন্ড ব্যাপারটা দেখা যাচ্ছে, এই প্রথম আমাদের যে ইনকামিং অল্টারনেটর আছে তার স্পিডের সামান্য কম, মানে ভোল্টেজ তৈরি হয়েছে, এতে কম ভোল্টেজ তৈরি করছে। এটা দেখা যাচ্ছে 240 ভোল্ট তৈরি করছে, আর এ সবসময় যে আরএমএস ভ্যালু সেটা 238। সো 2 ভোল্টের যে অফসেট থেকে যাবে, 2 ভোল্টের অফসেটের জন্য এ লোডকে কোনো তো পাওয়ার দিতেই পারবে না, লোডকে কোনো পাওয়ার ডেলিভারি হয়তো করছে না, সে কি করছে, সে এই যে প্রথম অল্টারনেটর আছে তার কাছ থেকে পাওয়ারটা নিয়ে ঠিক ওই এক্স্যাক্টলি ওই স্পিডে ওঠার চেষ্টা করছে বা ওই স্পিডে চলছে। মানে তখন ফার্স্ট অল্টারনেটর যেটা থাকছে বা আউটগোয়িং অল্টারনেটর বা এক্সিস্টিং সিস্টেম যেটা আছে, সেখান থেকেই আমাদের নতুন যে অল্টারনেটর বা ইনকামিং অল্টারনেটরটা কি করছে, পাওয়ারকে নিয়ে নিচ্ছে, নিয়ে সে তার সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছে। এদিকে সে কোনো পার্টিকুলারলি সিস্টেমকে কোনো পাওয়ারই ডেলিভারি করতেই পারছে না। সো সিনক্রোনাইজেশন হলে সিস্টেমে পাওয়ারকেও কিন্তু ডেলিভারি করা সম্ভব হবে না।
বা আর একটা ডিফিকাল্ট প্রবলেম হতে পারে যে পাওয়ার শেয়ারিং। আমাদের লোড দুটো অল্টারনেটর সেম ক্যাপাসিটির, হ্যাঁ, তো আমাদের লোডটা হচ্ছে প্রত্যেকটা অল্টারনেটরের যা ক্যাপাসিটি তার ডবল লোড। লোড হচ্ছে এখানে লোড আছে, লোড ডবল। সো এও যে পরিমাণ পাওয়ার দিচ্ছে তখন এও যদি সেম পরিমাণ পাওয়ার দেয়, দুজনের দুটো পাওয়ার একসঙ্গে অ্যাড হয়ে গিয়ে লোড তখন চলতে পারবে। কিন্তু এদের মধ্যে সিনক্রোনাইজেশনের প্রবলেম হলো দুজনে একই তালে চলছে না, বা সে দুজনের ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স আছে, বা দুজনের ভোল্টেজের মধ্যে কি হচ্ছে, অফসেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, কোনো একটা অল্টারনেটরের উপরে লোডটা বেশি পড়ে যাবে, আর একটা অল্টারনেটর তখন একটু কম লোডেড হয়ে পড়বে। মানে তখন তারা সেম পার্সেন্টেজে কি করে পাওয়ারটা কিন্তু লোডকে দেবে না। মানে একজন তখন 100%-এ কাজ না করে তখন 120%-এ কাজ করছে, আরেকজন দেখা যাচ্ছে সেটা 80-85% পাওয়ার সেটা কিন্তু লোডকে দিচ্ছে। মানে সে 100% দিতে পারে কিন্তু স্টিল দিতে পারছে না, কারণ এদের মধ্যে সিনক্রোনাইজেশনটা প্রপারলি নেই। তো আশা করি এই এতক্ষণ ধরে যে টপিকটা আলোচনা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো যে why synchronization is important. তো বিফোর প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর। এবার নেক্সট এই সিনক্রোনাইজেশন করার জন্যই আমরা দেখেছি বিভিন্ন পদ্ধতিগুলোকে অ্যাপ্লাই করা হয়। তো ল্যাম্প মেথড বা ডার্ক ল্যাম্প মেথড যেটা আছে সেটা তোমরা দেখেছো। এবার আমরা আলাদা টাইপের ইনস্ট্রুমেন্ট দেখবো যে ইনস্ট্রুমেন্টগুলোকে মেনলি ব্যবহার করা হয়। মনে রাখবে সিনক্রোনাইজেশন করার টাইমে একটা এক্সিস্টিং সিস্টেম বাসবারে পাওয়ার দিতেই থাকে বা সিস্টেমকে পাওয়ার দিতেই থাকে, কিন্তু আরেকটা অল্টারনেটর তখনও কানেক্ট করা হয় না, কিন্তু অল্টারনেটরটাকে ফুললি অপারেশন মোডে নিয়ে আসা হয়, মানে সেটাকে রানিং করা হয়েছে, সে প্রপারলি ভোল্টেজ তৈরি করছে, তার ফ্রিকোয়েন্সি সেম আছে, ফেজ সিকোয়েন্স যে সেম সেটা আগে থেকে আমরা দেখে দেখে কানেক্ট করি সিস্টেমের সঙ্গে অবশ্যই, হ্যাঁ, কিন্তু আমরা সুইচটা অন করি না। যতক্ষণ না প্রপার টাইমটাকে আমরা খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি, প্যারামিটারস গুলোকে অ্যাডজাস্ট করি। প্যারামিটারস মানে সে যদি দুটো অল্টারনেটরের মধ্যে ভোল্টেজের কোনো ডিফারেন্স থেকে থাকে সেটাকে এক্সাইটেশনের মাত্রা পাল্টে আমরা কি করতে পারি, ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো আমাদের যে আউট ইনকামিং অল্টারনেটর তার ভোল্টেজ যদি বেশি থাকে তখন এক্সাইটেশন কমাতে হবে, কমিয়ে ভোল্টেজটা সেম জায়গায় নিয়ে আসতে হবে। আমরা কিন্তু সুইচ স্টিল এখনো অন করিনি। সেকেন্ড, আমাদের যে ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য থাকে তাহলে অবশ্যই তার মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যখন ডিফারেন্স তখন এখানে ভোল্টেজের ব্যাপার নয়, এখানে এক্সাইটেশনের ব্যাপার নেই, এটা হচ্ছে সম্পূর্ণ স্পিডের ডিফারেন্স। তো কোনো একটা মেশিন হয়তো যদি এর ফ্রিকোয়েন্সিটা বেশি হয় তার মানে এই অল্টারনেটর একটু বেশি ফাস্ট ঘুরছে, তখন তাকে একটু স্লো করতে হবে। আর এই অল্টারনেটরের যদি ফ্রিকোয়েন্সি কম হয় তাহলে এই অল্টারনেটরটা কি হচ্ছে, আস্তে ঘুরছে, তো তখন তার স্পিডটাকে একটু বাড়াতে হবে। বাড়িয়ে বাড়িয়ে যখন দুজনের সমস্ত প্যারামিটার্স গুলো মিলবে আর আমাদের ইনস্ট্রুমেন্টও দেখতে পারবো যে হ্যাঁ এক্স্যাক্টলি একই তালে চলছে, সেই মুহূর্তে গিয়ে আমরা সুইচটাকে অন করি। এবার এই সময় যদি সামান্য কোনো গ্যাপ থেকে থাকে, আমাদের মেজারমেন্টে কোনো ইরর থেকে থাকে, অসুবিধা নেই, এই দুটো অল্টারনেটর একে অপরকে সেই জায়গাটায় নিয়ে চলে আসে। এবার গিয়ে তখন তারা সিস্টেমে পাওয়ার দিতে থাকে। ওকে, এটা করার জন্যই আমরা আজকে দেখবো যে একটু মেথড অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে সিনক্রোস্কোপ মেথড। ঠিক আছে, তো সিনক্রোস্কোপ জিনিসটা কি সেটা আমরা একটু এবার দেখে নেব। তো সিনক্রোস্কোপ মেথড, তো সিনক্রোস্কোপ জিনিসটা কি, এটা হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট। এ কি কি চেক করে, এ চেক করে যে এদের ইকুয়াল ম্যাগনিটিউড আছে কিনা দুটো অল্টারনেটরের ভেতরে, এই দুটো অল্টারনেটরই বা এক্সিস্টিং সিস্টেম যেখানে সমস্ত অল্টারনেটর গুলো অনেকগুলো অল্টারনেটর একসঙ্গে কানেক্টেড আছে, সেটা নতুন অল্টারনেটর আর সমস্ত যে অল্টারনেটর আছে তাদের সঙ্গে নতুন অল্টারনেটরটা সেম ফেজে আছে কিনা, ফেজ সিকোয়েন্স সেম আছে কিনা। তো এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে আমরা সিনক্রোস্কোপের মধ্যে দিয়ে দেখে আমরা কারেক্ট টাইমটাকে, সিনক্রোনাইজেশন যে মুভমেন্টটা হয়ে গেছে সেই মুভমেন্টটাকে ডিটেক্ট করে আমরা সুইচটাকে অন করতে পারি। সেটা ম্যানুয়াল হতে পারে, সেটা অটোমেটিক হতে পারে। তো সিনক্রোস্কোপ মেনলি দু টাইপের হয়, সেটা হচ্ছে একটা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ যেটা আমরা দেখবো, আর একটা হচ্ছে মুভিং আয়রন টাইপ। তো ইলেকট্রোডাইনামোমিটার টাইপ যে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, সেখানে দু রকম অ্যারেঞ্জমেন্ট থাকে। তার মধ্যে এটাকে ইলেকট্রোডাইনামোমিটার টাইপটাকে আমরা কি বলি, ওয়েস্টার্ন টাইপ সিনক্রোস্কোপও বলি। ঠিক আছে, তো ওয়েস্টার্ন টাইপ সিনক্রোস্কোপের অবশ্যই ছবি তোমরা দেখতে পাচ্ছ ফিগার 1-এ। ঠিক আছে, আর তোমরা দেখতে পাচ্ছ ফিগার 2-তে। দুটো পার্টে ছবিটাকে কি করা হয়েছে,
ভেঙে রাখা হয়েছে। ঠিক আছে, ফিগার 1 এর পোর্শনটাও ওই সিনকোস্কোপেরই একটা অংশ, আর ফিগার 2টাও ওই সিনকোস্কোপের একটা অংশ। তো এখানে দুটো পার্টই কেন ভেঙে দেখানো হয়েছে? প্রথম পার্টটা কি হয়, প্রথম পার্টে দেখো এখানে এই পাশটা হচ্ছে তোমাদের বাস বার, আর এইদিকে আছে হচ্ছে এই যে RYB, এটা হচ্ছে তোমাদের আমাদের ইনকামিং অল্টারনেটর থেকে আসছে। ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে বাস বার, বাস বারের একদিকে হয়তো অল্টারনেটর আছে, অন্য কোনো অল্টারনেটর, আর অন্য দিকটা হয়তো লোডের দিকে চলে গেছে। ঠিক আছে, এই দুটো লাইনকে এখন জুড়তে হবে একসঙ্গে, তো সেই প্রপার টাইমটা আমাদের জানা দরকার। তো সেটা জানার জন্য কি করা হয়েছে দেখো, বাস বারেরও YB ফেজ থেকে একটা 3 ফেজ ট্রান্সফর্মারের মতন একটা কনস্ট্রাকশন কোর নেওয়া হয়েছে, কোরের সাইডের একটা লিম্বে কয়েল জড়ানো আছে, সেটা Y আর B ফেজে দেওয়া হয়েছে বাস বারের দিকে, আর তার অপোজিট সাইডের লিম্বটা সেটা কানেক্ট করা হয়েছে সেম YB, সেটা হচ্ছে আমাদের যে ইনকামিং অল্টারনেটরটা আছে তার কয়েলের সঙ্গে। ঠিক আছে, তাই ইনকামিং অল্টারনেটরটা কিন্তু এখনো সিস্টেমের সঙ্গে কানেক্ট হয়নি, আর ফলে এখন দুটো কয়েল দু সাইডের দুটো লিম্ব দুটো ফ্লাক্স তৈরি করবে। ঠিক আছে, এই দুটো ফ্লাক্স ইন ফেজ হলে পরে তারা এই সেন্ট্রাল লিম্বের ভেতর দিয়ে পাঠাবে, তখন সেন্ট্রাল লিম্বে একটা EMF ইন্ডিউসড হবে, আর সেটার পরে এই ল্যাম্পটা কিন্তু গ্লো করবে। তো দ্যাট ইজ দ্য সিম্পল কনস্ট্রাকশন। এখানে যদি দুটো সিনক্রোস্কোপের মধ্যে এইদিকে যে টাইমে এই মানটা যেভাবে চলছে ঠিক সেইভাবেই আমাদের ইনকামিং মেশিনের মানটা একদম এক্সাক্ট হয়ে গেছে, ফলে এই দুটো তৈরি হওয়া ফ্লাক্স গুলো কি করবে, একে অপরকে অ্যাডিটিভ হবে, নেচারে হবে, একে অপরকে একসঙ্গে গিয়ে সেন্ট্রাল লিম্বে একই টাইমে গিয়ে কি করবে, সবচেয়ে বেশি ফ্লাক্স এই সেন্ট্রাল লিম্বের মধ্যে দিয়ে যাবে, তখন এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভোল্টেজ এখানে তৈরি হবে, ফলে বাল্বটা কিন্তু ম্যাক্সিমাম গ্লো করবে, ম্যাক্সিমাম বাল্বটা গ্লো করবে। কিন্তু এদের দুজনের মধ্যে যদি কোনোটার মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হয়, সেক্ষেত্রেও ফ্লাক্সের ডিফারেন্স হবে মানের, ফলে এখানে ইনডিউসড হওয়া EMF এর মান আলাদা হবে। যদি এদের মধ্যে সিনক্রোনাইজেশন নেই, মানে একই তালে চলছে না, ফলে কোনো একটা মোমেন্টের জন্য তো এরা দুজনে কি হবে, একই মানে আসবে, দুজনের ভোল্টেজটা একটা সময়ের জন্য হয়তো মিলছে, তো সেই সময় এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ তৈরি হবে, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার কি হবে, যে এর ভোল্টেজটা আর এর ভোল্টেজটা দেখা যাচ্ছে 180 ডিগ্রি অপোজিট হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই তখন কোরের মধ্যে দিয়ে কি হবে, সবচেয়ে মিনিমাম অ্যামাউন্ট ফ্লাক্স যেতে থাকবে বা জিরো ফ্লাক্স যাবে, সেক্ষেত্রে এখানে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, ল্যাম্পটা তখন সম্পূর্ণ ডার্ক হবে। মানে এইরকম অবস্থায় যদি ইনস্ট্রুমেন্টটাকে রেখে দেওয়া হয়, তাহলে আমরা ল্যাম্পটাকে দেখবো যে বারে বারে জ্বলছে নিচ্ছে, একটা মুভমেন্টে ম্যাক্সিমাম এক মুভমেন্টে হচ্ছে সিনক্রোনাইজ হচ্ছে, কিন্তু তারপরে কি হয়ে যাচ্ছে, তারা একই তালে চলছে বলে মনে হচ্ছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখছি যে সময়ের সাথে সাথে দেখছে দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সি সেম নেই, বা তাদের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সই আছে আর কি, তারপর যাকে আমরা বলতে পারি ফেজের মধ্যে অ্যাঙ্গেল যেটা সেটা ডিফারেন্ট আছে, ফলে এই বাল্বটা বারে বারে ফ্লিকারিং করতে থাকবে, যতবার জ্বলবে নিভবে, সেইটাই হবে হচ্ছে বেসিক্যালি এদের দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, এদের মধ্যে ফ্রিকোয়েন্সির ডিফারেন্স। তো এই বাল্বটা কন্টিনিউয়াসলি ফ্লিকারিং জ্বলছে নিচ্ছে হতেই থাকবে বারে বারে, একটা সময়ের সাথে সাথে ধরো 1 সেকেন্ডে একবার করে জ্বলছে আবার নিচ্ছে, জ্বলছে আবার নিচ্ছে, 1 সেকেন্ডে জ্বলা তারপরে নেমে যাওয়া, এটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, জ্বলছে নিচ্ছে, এইভাবে হচ্ছে কাজটা হচ্ছে, এটা হতে 1 সেকেন্ড সময় নিচ্ছে। তখন আমরা এটা জানতে পারবো যে আমাদের বাসবার আর ইনকামিং অল্টারনেটর এদের মধ্যে 1 হার্জ ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আছে। যদি এটা হাফ সেকেন্ড 2 সেকেন্ড টাইম নিয়ে নেয় জ্বলে আর নিতে, জ্বলে নিতে 2 সেকেন্ড পর পর এরকম হচ্ছে কন্টিনিউসলি, আস্তে আস্তে লাইটটা বাড়ছে, ব্রেথটাতে ম্যাক্সিমাম ব্রাইটনেস হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে কমতে 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 আবার মিনিমাম হয়ে যাচ্ছে, সেরকম ভাবে চলতে থাকছে। সেরকম হলে পরে আমরা জানবো যে প্রতি 2 সেকেন্ড মানে এদের মধ্যে হাফ হার্জ ফ্রিকোয়েন্সি কি আছে, ডিফারেন্স আছে। ঠিক আছে, তো এর থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এদের মধ্যে একটা ফেজ সিকোয়েন্সের টাইমিংটা হয়নি, সেই ক্ষেত্রে আমরা কি করব, আইদার স্পিডটাকে ম্যাচিং করব, আর যদি ভোল্টেজটা ডিফারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে বাল্বটা প্রপারলি ব্রাইটনেসে জ্বলবে না। ঠিক আছে, বা 180 ডিগ্রি অপোজিট হয়ে গেলে দুটোর মধ্যে, তাহলে বাল্বটা সম্পূর্ণ ডার্ক হয়ে যাবে। তাহলে যে মুহূর্তে শুধুমাত্র বাল্বটা কন্টিনিউয়াসলি কি হচ্ছে, কোনো ফ্লিকারিং করছে না, বা ফ্লিকারিংটা খুব স্লো হয়ে গেছে, অনেক লং টাইম ধরে ফ্লিকারিং হচ্ছে, ফ্লিকারিংটা হতে টাইম নিচ্ছে, ভেরি লং টাইম নিচ্ছে, তো সেক্ষেত্রে জানবো যে এদের ফ্রিকোয়েন্সি প্রায় অলমোস্ট সেম হয়ে গেছে, আর বাল্বটা মাস্ট বি ম্যাক্সিমাম ব্রাইটনেসে চলছে।
সেই মুহূর্তে আমরা কি করতে পারবো, যে আমাদের এই সুইচটাকে বা আমাদের এটাকে আইসোলেটর হতে পারে, আমাদের এটা সার্কিট ব্রেকার হতে পারে, এটা আমাদের এমসিবি হতে পারে, আমাদের এটা সুইচ ফিউজ ইউনিট হতে পারে, সেটাকে আমরা কি করবো, ক্লোজ করবো, কানেক্ট করে দেবো। তখন আমাদের ইনকামিং অল্টারনেটরটাও এই লাইনের সঙ্গে সিনক্রোনাইজড হয়ে যাবে এবং তখন লোডকে কিন্তু পাওয়ারটা ডেলিভারি করবে। এই ইনস্ট্রুমেন্টের একটা বড় ডিফিকাল্টিস বা প্রবলেম সেটা হচ্ছে যে বাল্বটা ফ্লিকারিং করতে থাকলে এটা জানা সম্ভব হয় না কে ফাস্ট আছে। আমাদের বাসবারের যে অল্টারনেটর সে বেশি ফাস্ট না, সিনক্রোনাইজিং করার সময় যে ইনকামিং মেশিনটা আছে সে বেশি ফাস্ট না স্লো আছে, এটা একটু ডিটেক্ট করা যায় না। বোথ ক্ষেত্রে ফাস্ট থাকলেও ফ্রিকোয়েন্সি ডিফারেন্স তৈরি হবে, সেক্ষেত্রে বাল্বটা ফ্লিকারিং করবে, আবার যদি স্লো হয় সেক্ষেত্রেও ফ্লিকারিং করবে। এর থেকে ডিটেক্ট করা যায় না যে আমাদের ইনকামিং মেশিনটা স্লো আছে না ফাস্ট আছে। এই মোমেন্টটাকে অবসলেট করার জন্যই ওয়েস্টার্ন টাইপ সিনক্রোস্কোপের সেকেন্ড পার্টটা যদি আমরা দেখি, সেখানে একটা ইনস্ট্রুমেন্ট টাইপ একটা কনস্ট্রাকশন আছে, দ্যাট ইজ একটা ইনস্ট্রুমেন্ট পার্ট। ঠিক আছে, এইটুকু অংশ দেখো, এখানে একটা ফিক্সড কয়েল দুটো পার্টে ভাঙা আছে, হ্যাঁ, একে অপরের অপোজিটে দুটো ম্যাগনেটিক পোল তৈরি করছে। একটা ফিক্সড কয়েল, এটা পুরোটা একটা কয়েল, এটা বেসিক্যালি এটা কয়েল, হ্যাঁ। সো কয়েলের এটা হচ্ছে দুটো পার্টে ভাঙা আছে। সেই কয়েলটাকে কি করা হয়েছে, একটা রেজিস্ট্যান্স এর সঙ্গে কানেক্ট করা হয়েছে। আর এই ফিক্সড কয়েলের পাকটা অনেক বেশি মাপের পাক আছে, আর খুব লাইট কারেন্ট যাওয়ার জন্য কিন্তু ইনস্ট্রুমেন্ট তো মানে একটা ভোল্টমিটারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট যায়, শুধুমাত্র আমরা এটা জানি, বা যেটাকে রিয়েল লাইফে বিশেষ কোনো ইম্পর্টেন্সই দেওয়া হয় না, এতটা নেগলিজেবল কারেন্ট, সেটা খুব কম অ্যাঙ্গেলে একটা কারেন্ট যেতে থাকে কিন্তু, হ্যাঁ। তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা L1 কারেন্ট। আর এই ফিক্সড কয়েলটা কার দিকে কানেক্ট করা হয়, বাসবারের দিকে কানেক্ট করা হয়েছে, এটা খেয়াল রাখবে, হ্যাঁ। বাসবারের যে কোনো দুটো লাইনের সঙ্গে কানেক্ট করা হয়েছে। আর এখানে একটা মাঝখানে কয়েল আছে, মাঝখানে কয়েলটা একটা শ্যাফটের সঙ্গে কানেক্টেড আছে, শ্যাফটের মাথায় একটা নিডল আছে, আর শ্যাফটটা হচ্ছে জুয়েল টাইপ বেয়ারিং এর উপরে বসানো আছে। তো এটা হচ্ছে একটা পয়েন্টার অ্যারেঞ্জমেন্ট করা আছে যেটা মুভ করতে পারে, আমরা ইনস্ট্রুমেন্টের ভেতরে দেখেছি একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে, একটা মুভিং কয়েল এটা হচ্ছে, ঠিক আছে। এই মুভিং কয়েলটা আবার কি হয়েছে না, এটা হচ্ছে ইনকামিং মেশিনের দিকে কানেক্ট করা হয়েছে, তার সঙ্গে একটা শুধু ক্যাপাসিটরকে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে না, I1 আর I2, এদিক থেকে যাচ্ছে I2 কারেন্ট। সো যদি I1 কারেন্ট আর I2 কারেন্ট এই দুটো কারেন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, ওকে, তো এদের পজিশনগত ভাবে এরা 90 ডিগ্রিতেই আছে, মুভিং কয়েলটা আর এই ফিক্সড কয়েলটা। তো এই দুটোর মধ্যে দিয়ে 90 ডিগ্রি কারেন্ট এই কারণে যাবে কারণ এইদিকে একটু এক্সট্রা ইন্ডাক্টর প্রপার্টিজ আছে কয়েলের জন্য। সেই ইন্ডাক্টর কারেন্টটাকে এই L1 কারেন্টকে পিছিয়ে দিলে এদিকে ক্যাপাসিটর আছে, ঠিক আছে। এদিকে মুভিং কয়েলের পাক সংখ্যাও কম, খুব অল্প আছে, আর এদিকে ক্যাপাসিটর কানেক্ট করা হয়েছে হিউজ মানের। আর ফলে কি হচ্ছে, এদিকে কারেন্টটা অলমোস্ট 90 ডিগ্রি কাছাকাছি লিড করছে, ঠিক আছে। এক্স্যাক্ট 90 ডিগ্রি নয়, তার থেকে বেশি লিড করছে। আর এদিকেরটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি ল্যাগ করছে না, খুব অল্প পরিমাণ ল্যাগ করছে, করে এদের দুজনের মধ্যে 90 ডিগ্রি মতন কি আছে না ডিফারেন্স, 90 ডিগ্রি এই দুটো কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করছে। সেই মোমেন্টে আমরা জানতে পারবো যে এই সম্পূর্ণ কয়েলটা কি হয়ে যাবে, স্ট্রেট হয়ে যাবে, স্ট্রেট, একে অপরের পারপেন্ডিকুলার হয়ে যাবে ভার্টিক্যালি, ঠিক আছে। এর ফ্লাক্স হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে, তখন এর ফ্লাক্সটা হচ্ছে বাঁ দিক টু ডান দিকে যেতে চাইছে, ফলে একে অপরকে আর কাট করবে না, পয়েন্টারটা ওখানে ধরে থাকবে, পয়েন্টারটা একদম স্ট্রেট ওপর দিকে ডাইরেকশনটা দেবে। কিন্তু যদি দুটোর মধ্যে কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেলের যদি চেঞ্জেস হয়, সে প্রথম কারেন্টটা যা যাচ্ছে সেই অ্যাঙ্গেলেই আছে, কিন্তু এইদিকের মেশিনটা একটু বেশি ফাস্ট হয়ে যাওয়ার জন্য I2 কারেন্টটা কি হয়ে যাবে, এগিয়ে যেতে থাকবে, তখন I1 আর I2 কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। ফলে এই কারেন্টের ফলে এই মুভিং কয়েলটা আর এগেন এই পারপেন্ডিকুলার ভাবে থাকতে পারবে না, স্ট্রেট ভাবে থাকবে না, তখন একটু বেঁকে গেছে, যে তোমাদের ছবিতে দেখছো সেই দিকে তখন বেঁকে গেছে। এবার কাঁটাটা যেদিকে বেঁকে যাচ্ছে তার ভিত্তিতে কাঁটার একদিকে লেখা থাকে হচ্ছে, দেখো ফিগার 4-এ একদিকে লেখা আছে স্লো, আর একদিকে লেখা আছে ফাস্ট। কাঁটাটা যদি আমাদের ক্ষেত্রে ডান দিকে ঝুঁকে পড়ে তাহলে এটা হচ্ছে স্লো স্পিড বোঝাবে, যদি বাঁ দিকে ঝুঁকে পড়ে কাঁটাটা তাহলে এটাকে ফাস্ট বোঝাবে। আর এর ক্ষেত্রে একটা স্প্রিং আছে, এখানেও স্প্রিং আছে, নিচের দিকেও স্প্রিং আছে, যে স্প্রিংটা কি করছে মেইনলি এই ভার্টিক্যালি যাতে কাঁটাটাকে সবসময় দাঁড় করিয়ে রাখতে পারে। সো টর্কটা যখন দুটোর মধ্যে দিয়ে I1 I2 কারেন্ট যাচ্ছে কিন্তু কারেন্ট দুটো 90 ডিগ্রি অ্যাপার্টে আছে, তখন এর মধ্যে মুভিং কয়েলের ভেতরে কোনো টর্ক ডেভেলপ হয় না, ফলে কাঁটাটা তখন সবসময় 90 ডিগ্রি থাকে।
মানে একদম সিনক্রোনাইজড পজিশনে আছে বলে বোঝায়, ঠিক আছে পয়েন্টারটা। কিন্তু যদি দুটো কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি আরো কমে যায় তখন কি হবে, এই মুভিং কয়েলটাও সেই কারেন্টের মানের অনুসারে কি হবে, সেই দিকে সরে যেতে থাকে, ঠিক আছে। লিডিং কারেন্ট বা ল্যাগিং কারেন্টের ভিত্তিতে এই পয়েন্টারটাও সরে যেতে থাকে। তার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইনকামিং মেশিনটা স্লো চলছে না ফাস্ট চলছে। যদি আমাদের ফাস্টের দিকেই কাঁটাটা ঘুরে চলে যায় তাহলে অবশ্যই ইনকামিং মেশিনকে আমাদের তখন একটু স্লো করতে হবে, করলে আস্তে আস্তে কাঁটাটা দেখবো আবার সেম জায়গায় ফিরে আসছে। আর এদিকে ইনকামিং মেশিন যদি স্লোতে থাকে তাহলে এটা স্লোর দিকে কাঁটাটা চলে যাবে, আস্তে আস্তে স্পিড বৃদ্ধি করে দেখবো এটা এগেন আবার পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য ব্যাখ্যা এখানে ছিল। এখানে দেখানো হয়েছে যে দুটো কারেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, V1 কারেন্টের রেসপেক্টে, V1 মানে ফিক্সড কয়েল, এদিকে সাপ্লাইটা V1, এদিক থেকে ফিক্সড কয়েলের মধ্যে একটা সাপ্লাই যার মধ্যে কারেন্ট I1 যাচ্ছে, I1 আর V1 একটা ফিক্সড মানের যে কারেন্টটা ওখানে এক জায়গায় আছে ধরো, এদের মধ্যে একটা সামান্য অ্যাঙ্গেল আছে যেটা আমি প্রথমে বলেছিলাম V1 আর এর মধ্যে সামান্য ইন্ডাকটিভ প্রপার্টিজ এর জন্য এদের মধ্যে আছে। কিন্তু এখানে দেখো যখন সিনক্রোনাইজড হবে তখন V1 আর V2 সেম মানে একই সঙ্গে আছে, একই তালে আছে, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 0 ডিগ্রি, কারণ একই জেকে আছে। এগুলো ভেক্টর, এগুলো একটা ভেক্টর, সো ভেক্টর গুলো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে সবসময়, এটা সবাই ঘুরছে একসঙ্গে কিন্তু একই সঙ্গে ঘুরছে, তার মানে V1 আর V2 এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। দুটো মানে আমাদের বাসবার আর ইনকামিং সিস্টেম এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। তখন কি হবে, তখন সিনক্রোনাইজড হয়ে গেছে, তখন I1 আর I2 কারেন্ট এদের মধ্যে 90 ডিগ্রি এক্সাক্ট অ্যাঙ্গেল তৈরি করবে আর কাঁটাটা তখন উপর দিকে থাকবে, মানে এই মুহূর্তে আমরা সুইচটাকে ক্লোজ করতে পারি। কিন্তু যদি আমাদের একটা মেশিন ফাস্ট থাকে সেক্ষেত্রে দেখবো যে V2 ভোল্টেজটা কন্টিনিউয়াসলি V1 এর সাপেক্ষে একটা কি করেছে, একটা থিটা পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করেছে। এই থিটা অ্যাঙ্গেলটাও কি করবে, এই থিটা পরিমাণ অ্যাঙ্গেলের জন্য I2 কারেন্টও থিটা পরিমাণ অ্যাঙ্গেল, পুরো এই 90 ডিগ্রি I1 এর সঙ্গে 90 ডিগ্রি না থেকে, I1 কারেন্টের সঙ্গে 90 ডিগ্রি না থেকে, I1 এর সঙ্গে এখানে 90 ডিগ্রি আছে কিন্তু এখানে দেখো 90 ডিগ্রি আর নেই, 90 থেকে এক্সট্রা থিটা পরিমাণ কি হয়েছে, কারেন্টটা বেশি I2 কারেন্টটা লিড করে আছে, তাই না, I1 এর সাপেক্ষে দেখলে I2 কারেন্টটা বেশি লিড করে গেছে, তখনই এদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তখন পয়েন্টারটা সেই দিকে সরে যাবে, একটা টর্ক ডেভেলপ হবে এবং সেই দিকে পয়েন্টারটা কিন্তু সরে যাবে। আর এটার ক্ষেত্রে যদি মেশিনটা স্লো থাকে V2টা একটু পিছিয়ে পড়বে থিটা পরিমাণ, তো তখন দেখবো যে এক্স্যাক্টলি এদের মধ্যে অ্যাঙ্গেল I1 আর I2 এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না হয়ে থিটা পরিমাণ অ্যাঙ্গেল কি হয়েছে, কমে গেছে, 90 মাইনাস থিটা করলে যেটুকু অ্যাঙ্গেল হয় সেটুকু। ফলে এর ফলে দুটো কারেন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হওয়ায় কয়েল দুটো এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার না থেকে ঠিক সেই পরিমাণ দিকে কিন্তু এটা সরে যাবে। ওকে, তো এইভাবেই আমাদের কি হয় মেনলি ওয়েস্টার্ন টাইপ সিনকো ডাইনামোমিটার, ওয়েস্টার্ন টাইপ হচ্ছে সিনকোস্কোপ কি হয়, বা ডাইনামোমিটার টাইপ বা ওয়েস্টার্ন টাইপ সিনকোস্কোপ কিন্তু কাজ করে। এই দুটো জিনিস আছে, এর ডায়ালের মধ্যে কেমন আছে, এখানে একটা ইন্ডিকেশনের জন্য একটা কাটাওয়ালা পয়েন্টার আছে, একটা এদিকে ওপেক গ্লাস আছে, গ্লাসের থেকে আমরা এই কাটাটাকে দেখতে পারি যে এদিকে না ওদিকে ঘুরছে, আর পেছন দিকে একটা স্টিকার মতন বা একটা লেখা আছে, ঠিক আছে হোয়াইট কালার, তাতে লেখা আছে একটা স্লো একটা ফাস্ট, আর সেখানে একটা ছোট্ট হোল বানিয়ে সেখানে একটা ছোট্ট ল্যাম্প দেওয়া আছে, ইন্ডিকেশন ল্যাম্প। ল্যাম্পটা যদি ম্যাক্সিমাম ব্রাইটনেস আর কালারটা যদি স্ট্রেট থাকে তাহলে আমরা জানবো সিনক্রোনাইজ হয়ে গেছে। কিন্তু ল্যাম্পটা সমানে ফ্লিকারিং করছে তখন দেখবে যে কাটাটা অবশ্যই কি হয়েছে, কোনো না কোনো একটা দিকে ঝুঁকে গেছে, সেটা হয়তো ফাস্টের দিকে বা স্লোর দিকে চলে গেছে, ল্যাম্পটা ফ্লিকারিং করছে, তো তখন জানবো যে একদম এক্সাক্ট পয়েন্টে আসে। ওকে, এবার নেক্সট টাইপ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে মুভিং আয়রন টাইপ সিনকোস্কোপ। তো এটা ওভারঅল একটা ছবিতে দেখে নাও, ভীষণ বড় কোনো জিনিস নয়। এর ক্ষেত্রেও এখানে একটা ফিক্সড কয়েল আছে, এই যে এই কয়েলটাকে এখানে দেখানো হয়েছে, আগে যেমন ছবিতে এই ফিক্সড কয়েলটা দেখানো হচ্ছে, এটাকে এখন ওয়েস্টার্ন টাইপ, এটা হচ্ছে মুভিং আয়রন টাইপ থেকে দেখানো হয়েছে যেখানে একটা ফিক্সড কয়েল আছে। এই কয়েলের পার্ট হচ্ছে দুদিকে ভাঙা আছে, যে কয়েলটা এখান থেকে জড়ানোর পরে এইখান দিয়ে গিয়ে এখান দিয়ে হয়ে ফাইনালি B1 B2 মাথা তৈরি করেছে, ঠিক আছে, এই কয়েলটা B1 B2 দুটো মাথা, এই দুটো বাস বারে কানেক্ট হচ্ছে। ওকে, আর এইদিকে আমাদের যে সেন্টারে যে নিডলটা আছে, সরি এটা নিডল পয়েন্টার, তার মাঝে সেন্টারে একটা শ্যাফট আছে, যে শ্যাফটের উপর দিকে একটা বিয়ারিং থাকে, নিচের দিকে জুয়েল টাইপের বিয়ারিং থাকে, ইনস্ট্রুমেন্ট তো খুবই হালকা হয় কনস্ট্রাকশন। তো এই শ্যাফটের মাঝখানে দুটো দেখো সিলিন্ডার, এটা একটা আয়রন সিলিন্ডার, এটাও একটা আয়রন সিলিন্ডার আছে, এই দুটো আয়রনের সিলিন্ডার আছে। আর আয়রনের সিলিন্ডারের উপরের মাথার দিকে বাইরের দিক করে একটা কলার টাইপের, যাকে ভেন বলে,
সরু সরু পাতলা পাতলা ব্লেড টাইপের ওখানে কানেক্ট আছে। দেখো এর ভেনটা এই পাতলা পিসটাই লোহার সঙ্গে তো একসঙ্গে বানানো হয়েছে, কিন্তু এটার থেকে ওই পেছন দিকে আছে। আর এই নিচের দিকের ভেনটা তার থেকে 180 ডিগ্রি অপোজিটে এখানে আছে, আমাদের সামনের দিকে ফ্রন্টের দিকে আছে। এটা হচ্ছে একটা আয়রন সিলিন্ডার গেল। আর নিচের দিকে কি আছে, এইটুকু হচ্ছে আর একটা আয়রনের সিলিন্ডার। ঠিক আছে, এই আয়রন সিলিন্ডারটা আবার দেখো কি আছে, এর মধ্যেও দুদিকে দুটো ভেন আছে, তারা একে অপরের অপোজিটে। এ যদি ডান দিকে থাকে এই ভেনটা, তো এটা বাঁ দিকে ভেনটা আছে। ঠিক আছে, তো এটা আয়রন সিলিন্ডার P2 আর উপরে আয়রন সিলিন্ডারটা P1। তাতে C1 একটা কয়েল আছে, এখানে C2 কয়েল আছে। এই কয়েলটার সঙ্গে একটা ইন্ডাক্টর কানেক্ট করে দেওয়া আছে, আর নিচের দিকে কয়েলটার সঙ্গে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে। সো এই দুটো কয়েল, এই প্রথম কয়েলটা আর সেকেন্ড কয়েল প্যারালালি হয়ে এসে ফাইনালি M1 M2 মাথা তৈরি করেছে। এটা হচ্ছে ইনকামিং মেশিনের দিকে থাকে। তো এইটার ক্ষেত্রে যেটা হয়, এর ক্ষেত্রে টোটালি এই কাঁটাটা মুভ করতে থাকে। ঠিক আছে, এই কাঁটাটা কিন্তু ওয়েস্টার্ন টাইপ বা ডাইনামোমিটার টাইপ যে ইনস্ট্রুমেন্টটা কিন্তু একদিকে বেঁকে যায়, অন্যদিকে স্লোর দিকে চলে যায় বা 180 ডিগ্রি অপোজিটে চলে যায়, সেটা না হয়ে এটা কি হয়, কন্টিনিউয়াসলি কোনো না কোনো একটা দিকে রোটেট করতে থাকে। যদি সিনক্রোনাইজেশন না হয়, এই বাসবার আর ইনকামিং মেশিনের মধ্যে যদি কোনো ডিফারেন্স থেকে থাকে, তাহলে এই সিনক্রোস্কোপের কাঁটাটা কি হবে, কোনো না কোনো একটা দিকে দেখবো কন্টিনিউয়াসলি ঘুরছে বা মুভ করছে, কন্টিনিউয়াসলি একটা মুভমেন্ট এর মধ্যে থেকে যাবে। এবার যত বেশি ডিফারেন্স হবে দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সির বা দুটো ফেজের মধ্যে যে সমতালে চলার, সেটার মধ্যে যতটা ডিফারেন্স হবে, ফ্রিকোয়েন্সি যতটা ডিফারেন্স হবে, এর স্পিডও তত বেশি হবে, তত জোরে এটা মুভ করবে। হয় এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে থাকবে, নাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে থাকবে। সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পরে আমরা সেদিকে স্লো বলে রেখেছি যে আমাদের ইনকামিং মেশিন স্লো আছে, আর যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে তাহলে এটা জানবো যে ইনকামিং মেশিনটা ফাস্ট আছে। সেক্ষেত্রে যত জোরে ঘুরছে তত বেশি তাদের মধ্যে কি আছে, ডিফারেন্সটা আছে ফ্রিকোয়েন্সির। আমরা ফ্রিকোয়েন্সিকে অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই স্পিডকে তখন কন্ট্রোল করব। স্পিড কন্ট্রোল করলে আস্তে আস্তে দেখবো আমরা সিনক্রোস্কোপে কাঁটাটাও এর ক্ষেত্রেও উপর দিকে একটা মার্কিং করা আছে, একটা পয়েন্ট করা আছে, তখন দেখবো কাঁটাটা যেখানে থাকুক না কেন কাঁটাটা আর মুভ করছে না, বা যদি মুভও করে থাকে সেটা খুব স্লোলি মুভ করছে। তো জানবো যে এটাই কি, তার হচ্ছে প্রপারলি তার সিনক্রোনাইজেশন মুভমেন্ট। ঠিক আছে, ওকে। বা কাঁটাটা মুভ একদমই করছে না, বা কি হবে যে কাঁটাটা আস্তে খুব স্লোলি কোন একটা দিকে হয়তো মুভ করছে, ওটা সামান্য একটা তাদের মধ্যে ডিফারেন্স আছে, যেটাকে আমরা নেগলেক্ট করতেই পারি রিয়েল সিচুয়েশনে। ঠিক আছে, আর অবশ্যই এটা একটা সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, ফলে ওখানে যেটুকু পার্থক্য দেখানো হয় সেটা খুবই কম। ওকে, তো এই হচ্ছে দুটো টাইপের আমাদের সিনক্রোস্কোপ। এই সিনক্রোস্কোপ মেশিন দিয়ে আমরা প্রপার টাইমটাকে জানতে পারি সিনক্রোনাইজেশনে। এর ফলে আমরা অল্টারনেটর দুটোকে একসঙ্গে এক্স্যাক্টলি তখন সেই মুহূর্তে সুইচ দুটোকে কানেক্ট করে দিতে পারি। প্রথম অল্টারনেটর সিস্টেমে আছেই, সেকেন্ড অল্টারনেটর সেখানে কানেক্ট হয়, বা একসঙ্গে একাধিক অল্টারনেটর একটা সিস্টেমে আছে, তার সঙ্গে নতুন যে অল্টারনেটরটা তাকেও কানেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো ওয়েস্টার্ন টাইপ ইলেকট্রোডাইনামোমিটার টাইপ বা ওয়েস্টার্ন টাইপ সিনক্রোস্কোপ হতে পারে, বা আমাদের মুভিং আয়রন টাইপ সিনক্রোস্কোপ হতে পারে। ঠিক আছে, তো এটা আজকে টোটাল ওভারঅল টপিক ছিল। আমি নেক্সট দিন নেক্সট টপিকে চলে যাব। তো সিনক্রোস্কোপের যে মেথড বা সিনক্রোস্কোপ যে জিনিসটা, সেটা আমরা আজকে শেষ করলাম। কারো যদি কোনো প্রশ্ন করার থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই মানে আমাকে জানাবে, বলবে, তাহলে আমি সেইভাবে নেক্সটটা করব। কিছুজন প্রশ্ন করেছিল যে কেন সিনক্রোনাইজেশনের প্রয়োজন। আশা করি আমি প্রথম দিক থেকে যেভাবে বলেছি যে হোয়াই ইট ইজ নেসেসারি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন সিনক্রোনাইজেশন করা হয়। সিনক্রোনাইজেশন না করলে কি প্রবলেম হতে পারে সেটা আমি কিন্তু ডিসকাস করেছি। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর তোমাদের ফিডব্যাকগুলো জানাবে। বিশেষ কারণের জন্য আমি আগে একটা ক্লাস নিতেও পারিনি, আর একটা বিশেষ প্রবলেম হয়ে গেছিল বলে। তো অসুবিধা নেই, আমি আমার তার ভিডিওটা বানিয়ে অবশ্যই তোমাদেরকে আমি সেন্ড করে দেবো। সো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা পড়া করো, আমাকে জানাও যদি কোনো প্রবলেম হয়, আমি নেক্সট দিন ভিডিওতে সেটা ঠিক করে দেবো। আর পরের দিন যেটা পড়াবো সেটা হচ্ছে, আমি একটু দেখে নিই যে মেবি কি আছে পরের টপিকটাতে, সেটা আমি দেখে দেবো। তো ব্রাশলেস অল্টারনেটর। তো আলটিমেট আমরা
প্যারালাল অপারেশন ছাড়া আর কিছু নেই। ব্রাশলেস অল্টারনেটর, সামান্য একটা কনস্ট্রাকশন বুঝিয়ে দেওয়া, দেখানো, ঠিক আছে? আর আমি যদি নেসেসারি কোনো ভিডিওস গুলো পাই শেয়ার করবো। তো ইটস সো ইজি, কোনো অসুবিধা নেই। এই টপিকটা আলোচনা হয়ে গেলে মোটামুটি আমাদের অল্টারনেটর পোর্শন শেষ হচ্ছে। অল্টারনেটরের পরেই দেখো কি আছে, যে সিনক্রোনাস মোটর। আমরা এত টাইপের মোটর পড়েছি, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। তো এই মোটরটা একটা আলাদা টাইপের মোটর, যাকে সিনক্রোনাস মোটর বলে। সিনক্রোনাস মোটর নাথিং বাট যে মোটর হচ্ছে একদম সিনক্রোনাইজ স্পিডে চলতে পারে। সিনক্রোনাস স্পিড ছাড়া আর অন্য কোনো স্পিডে চলে না। এমন একটা মোটর যে কি হয়, যে একদম সিনক্রোনাস স্পিডে চলে, ঠিক আছে? মানে এই সিনক্রোনাস মোটরটাই হচ্ছে আসলে একটা সিনক্রোনাস অল্টারনেটর, যেটা অ্যাকচুয়ালি অল্টারনেটর, সেম কনস্ট্রাকশন হচ্ছে সিনক্রোনাস মোটরের। আমরা এটা পরের দিন অবশ্যই বিস্তারিত আলোচনা করব। সিনক্রোনাস মোটর, এর অ্যাপ্লিকেশনস কি, কোন কোন জায়গায় ব্যবহার হয়, অবশ্যই আমরা জানতে পারবো। সো আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।